হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো সেপ্টোপ্লাস্টি সার্জারি নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন, লাস্ট মান্থ আমি আমার নাকের অপারেশন করাই, যেটিকে সেপ্টোপ্লাস্টি বলা হয়ে থাকে। সো এইটার অভিজ্ঞতা কেমন ছিল বা এটা নিয়ে অনেকের অনেক সংশয় থাকে, অনেকে অনেক কিছু জানতে চান, বা এই সমস্যা হয়তো আপনারা অনেকে ফেস করে থাকেন। সো আপনাদের অনেক প্রশ্ন এটা নিয়ে থাকে, আমারও অনেক প্রশ্ন ছিল যে এটা করতে কেমন খরচ হয় বা এটা করাটা আসলে কতটা ডিফিকাল্ট, বা কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়। সো এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন আমার নিজেরও ছিল। সো এই জন্যই আমি ভাবলাম যে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমি করি, যেহেতু আমি এই জার্নি দিয়ে এসেছি। সো আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওতে। সো আর কথা না বাড়িয়ে আমরা আজকে ভিডিওটি শুরু করছি। সো প্রথমে একটু বলে নেই আমি কি কি প্রবলেম আসলে ফেস করছিলাম। প্রথমত সেটা হচ্ছে যে আমার নাক প্রায় সময় বন্ধ থাকতো, স্পেশালি যদি উইন্টার সিজন হয়। এই সময়টায় প্রায় প্রতিদিনই আমার নাক বন্ধ হয়ে যেত, যেটা আমি রাতে ঘুমানোর সময় খুব কষ্ট হতো, অথবা পরদিন সকালে ঘুম থেকে উঠে আমার মনে হতো যে আমার নাকটি বন্ধ হয়ে আছে। সো এটা একটা প্রবলেম আমি ফেস করতাম। এর পাশাপাশি আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার প্রচণ্ড মাথা ব্যথা থাকতো। সো বিভিন্ন সময়ে দেখা যেত যে কোথাও রোদে গেলে বা একটু বাইরে গেলে, বাসায় যখন আসতাম তখন আমার প্রচণ্ড মাথা ব্যথা থাকতো, প্রায় দিনই মাথা ব্যথা থাকতো। এর পাশাপাশি মাঝে মাঝে খুব বেশি হাঁচি আসতো। সো হাঁচি যখন আসতো তখন একসাথে অনেকগুলো হাঁচি দিতাম, এটা একটা প্রবলেম ছিল। আরেকটা যেটা হতো সেটা হলো নাক দিয়ে প্রায় সময় পানি পড়তো, যেহেতু ঠান্ডা লেগে যেত। সো নাক বন্ধ থাকলে অনেক সময় এর জন্য হয়তো ড্রপ ইউজ করতাম, সো সেজন্য অনেক সময় নাক দিয়ে পানি পড়তো। সো এই প্রবলেমগুলো আমি মূলত ফেস করছিলাম বিগত প্রায় 7-8 বছর ধরে। সো অনেক দিন ধরে এই প্রবলেমটা ফেস করছি। সো ফাইনালি আমি আসলে ডিসিশন নেই যে আমাকে এটার সলিউশনটা আসলে খুঁজে বের করতে হবে। এখানে একটু বলে রাখি যে এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য আমি আসলে কি কি করতাম। সো ইনিশিয়ালি অ্যান্ড্রোজল নামে এই যে ড্রপটা আছে, এই ধরনের ড্রপ ইউজ করতাম। আর এর পাশাপাশি দেখা যেত যে আমি ডক্টর দেখিয়েছি, প্রায় 3-4 জন ডক্টর আমি দেখিয়েছি। হয়তো আমাকে কিছু ট্যাবলেট দিত ঠান্ডার, যেমন মোনাস বা ফেক্সো, কিন্তু পরবর্তীতে আবার সেই ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিলে আমার সেই যে প্রবলেমগুলো ছিল, নাক বন্ধ হওয়া বা নাক দিয়ে পানি পড়া, সো এই ধরনের প্রবলেমগুলো আমার সারা বছরই হতো। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে যে মেন্থলের গরম পানিতে মেন্থল দিয়ে সেটা ব্রিথ ইন করা। সো এই কাজটাও করেছি। এর পাশাপাশি যদি বলি, ট্যাবলেট তো নিয়েছি, মোনাস, ফেক্সো, এই ধরনের ঠান্ডার অসংখ্য ট্যাবলেট খেয়েছি বিগত 7-8 বছর। এর পাশাপাশি যখন বাইরে বের হতাম অলওয়েজ মাস্ক ইউজ করতাম, যেন নাকে ধুলাবালি বা ডাস্ট না ঢুকে। সো এই ধরনের কাজগুলো করতাম। আর চেষ্টা করতাম যেখানে ডাস্ট আছে সেখানে না যাওয়ার। আরেকটা জিনিস যেটা করতে হতো সেটা হচ্ছে যে আমাকে ঠান্ডা পানি আসলে অ্যাভয়েড করতে হতো, বা কোল্ড ড্রিঙ্কস। এবং যেদিন আমি একটু ঠান্ডা পানি খেতাম সেদিন রাত থেকেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যেত, এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার নাক বন্ধ হয়ে গিয়েছে। সো এই প্রবলেমগুলো ফেস করতাম, এবং পাশাপাশি যে অ্যাকশনগুলোর কথা বললাম এই কাজগুলো মূলত আমি করতাম এই কষ্ট থেকে বাঁচার জন্য। সো ফাইনালি আমি এই বছরের শুরুতে বসুদেব নামে একজন ডক্টর আছেন, যার সন্ধান পাই ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে। উনি সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও করেন। সো ওনাকে দেখানোর পরে উনি অপারেশনের কথা বলেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমি আরেকজন ডক্টর দেখাই। তো আমি আনোয়ার খান মডার্নে আরেকজন ডক্টরকে দেখাই, ওনার নাম খোরশেদ মজুমদার। সো ওনাকে দেখার পরে উনি একই কথা বলেন যে আমাকে আসলে আমার নাকের হাড় বাঁকা হয়ে গিয়েছে, এবং যেটার কারণে আমার বাম পাশের যে এয়ার ফ্লো সেটা বন্ধ হয়ে যায় প্রায় সময়, যে কারণে আমার মাথা ব্যথা হয়, মানে একটা পাশের ছিদ্রটা ছোট হয়ে গিয়েছে। সো এটার জন্য আসলে উনিও সেপ্টোপ্লাস্টি করার সাজেশন দেন। তো পরে ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে হ্যাঁ, আমি এই সার্জারিটি করব। সো শুরুতে একটু বলে নিই যে সেপ্টোপ্লাস্টি যেহেতু আমি করব বলেছি, উনি এই সার্জারির জন্য ইনিশিয়ালি কিছু টেস্ট আমাকে লিখে দিয়েছিলেন, যেগুলো আমাকে করাতে হয়েছে। সো সেই টেস্টগুলো করাতে গিয়ে আমার প্রায়
3,000 টাকার মতো কস্ট পড়েছে। আর এর পাশাপাশি আমার যে অপারেশন কস্ট সেটাও একটু আপনাদের সাথে বলি। অপারেশনের জন্য উনি 50K বা 50,000 টাকা নিয়েছেন, আর বাকি আনুষঙ্গিক কিছু হসপিটালের বিল বা মেডিসিন বিল, এটার জন্য প্রায় 20K এর মতো আমার খরচ হয়েছে। এই টোটাল 50 থেকে 70,000 টাকার মতো আসলে খরচ গিয়েছে। আর এর আগে আমি আরেকজন যে ডক্টরের কথা বললাম, ডক্টর বসুদেব, সো ওনার কাছেও আমি গিয়েছিলাম। উনি 1,00,000 টাকার মতো বলেছিলেন তখন আমাকে। সো এইরকমই কস্ট আসলে আমার কাছে মনে হয় বিভিন্ন ডক্টর ভেদে যাবে 50 থেকে 1,00,000 টাকার মতো আর কি। সো এইটা হচ্ছে আমার সেপ্টোপ্লাস্টির কস্ট, একটু আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেক সময় আমরা এই কস্টের ইস্যুটা এসে যায় যখন আমরা ডিসিশন নিতে চাই যে আমি আসলে সার্জারিটা করব কিনা। আর এখানে এখন আচ্ছা, এখন একটু বলি যে আমার সময় কেমন লেগেছিল সার্জারি করতে। যেদিন আমাকে সার্জারি করানো হয়েছে সেদিন আমাকে সকালেই চলে যেতে হয়েছিল, সেখানে গিয়ে ভর্তির একটা বিষয় থাকে, হসপিটালে যেহেতু একদিন থাকতে হয়। সো এটাও একটু মাথায় রাখবেন, হসপিটালে ডক্টর সাজেস্ট করেন একদিন হসপিটালে থাকা। সো সেই জন্য আমাকে একটু আর্লি চলে যেতে হয়েছিল, যেটার জন্য সকাল 9টা থেকে 10টার মধ্যে আমি চলে গিয়েছিলাম। এবং এটার প্রিপারেশন বলতে সকাল থেকে আমাকে না খেয়ে থাকতে হয়েছে, যেহেতু সার্জারি হবে। সো অ্যানেস্থেশিয়ার একটা বিষয় থাকে। সো অপারেশনের আগে প্রায় 5 থেকে 6 ঘন্টা আমাকে না খেয়ে থাকতে বলা হয়েছিল। এটা একটা প্রিপারেশন ছিল। আর টেস্টগুলো তো আগেই করিয়েছিলামই। সো হসপিটালে গিয়ে ভর্তির কার্যক্রম শেষ করে হসপিটালে ভর্তি হলাম, এবং দুপুর 2টার দিকে ডক্টর আসলেন। ডক্টর নির্দিষ্ট একটা সময় থাকে, সেই সময় উনি আসেন। সো আসার পরে আসলে যেহেতু আমাকে ফুল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছিল, সো আমি আসলে খুব বেশি কিছু টের পাইনি, বাট যতটুকু পরবর্তীতে আমি জানতে পেরেছি আমার 20 থেকে 30 মিনিটের মতো অপারেশনের সময় লেগেছে। ওই সময়টাতে আমি ফুললি আনকনশিয়াস ছিলাম, যেহেতু অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছিল। এবং এর পরবর্তীতে আমাকে পোস্ট অপারেটিভ রুমে রেখেছিল রাত 11টা পর্যন্ত। সো অপারেশনের পরে প্রায় 5 থেকে 6 ঘন্টা পোস্ট অপারেটিভ রুমেই থাকতে হয়েছে, এবং তারপরে রাত 11টার দিকে আমাকে কেবিনে দেওয়া হয়েছে। সো এই ছিল মোটামুটি অপারেশনের দিনের এক্সপিরিয়েন্স। সো এই জিনিসটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যদি আপনারা কি অপারেশন করাতে চান। এখন আসি হচ্ছে যে অপারেশনের পর দিন থেকে আসলে সিচুয়েশনগুলো কেমন ছিল। ওকে, সো অপারেশনের পর থেকে আসলে ইনিশিয়াল যে এক্সপিরিয়েন্স সেটা যদি একটু বলি, যখন আমার জ্ঞান ফিরে আসলো তখন থেকে আমার প্রচণ্ড গলা ব্যথা হচ্ছিল। সো এটা একটা ইস্যু যেটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। এটার মধ্যে দিয়ে আপনাদেরকেও যেতে হবে যদি আপনারা এই সার্জারিটা করেন, কারণ পরবর্তীতে আমি যেটা জেনেছিলাম, যেহেতু ফুল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছিল, শ্বাস নেওয়ার জন্য বা ব্রিদিংয়ের জন্য আমাকে হচ্ছে গলার ভিতরে একটা পাইপ দেওয়া হয়েছিল। সো ওই পাইপটা যখন রিমুভ করা হয় তারপরে আসলে গলার ব্যথাটা প্রচণ্ড আকারে থাকে। সেটা 2-3 দিন আমার প্রচণ্ড গলা ব্যথা ছিল। সো এটা একটা আমার এক্সপিরিয়েন্স যদি বলি। এর পাশাপাশি অনর্গল নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল, এবং অনেকেই মনে করেন যে অপারেশনের পরে কি আমার নাকে কোনো টিস্যু বা হচ্ছে কোনো কাপড় গুঁজে দেওয়া হবে কিনা। আসলে তেমন কিছু হয়নি। সো নাকটা উনি খোলাই রেখেছিলেন। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি যে নাকটা খোলা না রেখে ভিতরে হয়তো টিস্যু বা হচ্ছে গজ কাপড় দিয়ে দেওয়া হয়। সো সেই ধরনের কিছু করা হয়নি। বলা হয়েছিল যেন আমি হাতে অলওয়েজ টিস্যু রাখি, এবং এই টিস্যু যেন আমি যখনই নাক থেকে রক্ত বের হবে সেই টিস্যু দিয়ে আমি রক্তটি মুছে ফেলি। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অপারেশনের পরপর আমার নাক প্রচণ্ড বন্ধ হয়ে যাচ্ছিল প্রথম 1 সপ্তাহের মতো সময়। কারণ হচ্ছে যে নাক দিয়ে যেহেতু অনর্গল রক্ত বের হচ্ছিল, সো সেই রক্তগুলো জমাট বেঁধে যাচ্ছিল। সেজন্য প্রথম 1 সপ্তাহ আসলে নাক বন্ধ হয়ে যাচ্ছিল, যে কারণে আমাকে প্রায় সময় রাতে ঘুমানোর সময় মুখ দিয়ে শ্বাস নিতে হয়েছে, যেটার কারণে গলা প্রায় শুকিয়ে যাচ্ছিল। সো এটা আরেকটা এক্সপিরিয়েন্স। এর পাশাপাশি নাকে যেহেতু অপারেশন হচ্ছে, সো নাকটা একটু ব্যথা ছিল, খুব বেশি ব্যথা ছিল না, কিন্তু যখন আমি নাকটা ধরতাম বা কোনো কারণে যদি নাকে হাত লাগতো তখন আসলে খুব বেশি ব্যথা অনুভূত হতো। ইন দ্য মিন টাইম ডক্টর বেশ কিছু মেডিসিন সাজেস্ট করেছিলেন, যেটা চলমান ছিল। প্রথম 1 সপ্তাহ পরে ডক্টরকে দেখাতে হয়। সো প্রথম 1 সপ্তাহ
সেই মেডিসিনগুলো খাচ্ছিলাম। সো এই ছিল প্রথম 1 সপ্তাহের এক্সপেরিয়েন্স। এরপর থেকে আসলে যে বিষয়গুলো আমি উপলব্ধি করেছি সেটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথম কথা হলো যে নাকটা মোটামুটি নরমাল হতে বা নাকের ব্যথা একেবারেই কমে যেতে প্রায় 3 থেকে 4 সপ্তাহ সময় লেগেছে। সো এই সময়টায় একটু হালকা ব্যথা ছিল। আ রক্ত প্রায় 3 সপ্তাহ পর্যন্ত নাক দিয়ে বের হয়েছে এবং রাতে শ্বাস নিতে যে কষ্টটা হতো সেটাও প্রায় 3 থেকে 4 সপ্তাহের মতো সময় লেগেছে সেটা পুরোপুরি দূর হতে। সো এখন যদি একটু বলি যে 1 মাস পরে এখন আমার কি অবস্থা? আমি অপারেশন করেছিলাম নভেম্বরের 3 তারিখ। আজকে ডিসেম্বরের মাঝামাঝি সময়। সো অলমোস্ট 1 মাস পার হয়ে গিয়েছে। 1 মাস পরে আমার যে এক্সপেরিয়েন্স সেটা যদি একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে যে আমার মাথা ব্যথা যেটা আগে প্রায় সময় থাকতো বা মাসে 30 দিনের মধ্যে প্রায় 25 দিনই মাথা ব্যথা থাকতো, সেটা এখন একদমই নেই। আলহামদুলিল্লাহ। এটা খুব ভালো একটা জিনিস। এর পাশাপাশি আমার প্রায় সময় নাক বন্ধ হয়ে যেত, যেটা এখন খুব কমে গিয়েছে। একদমই যে নাক বন্ধ হচ্ছে না তা আমি বলব না। কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। প্রায় 80% নাক বন্ধ হওয়াটা আসলে কমে গিয়েছে। এটা একটা বিষয়। আর যদি নাক বন্ধ হয় সেক্ষেত্রে এখন আপাতত আমি এই নাভা স্প্রেটা ইউজ করছি। এটা হচ্ছে আমার বর্তমানে একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর পাশাপাশি যেটা ১ম এ বলেছিলাম যে অনেক বেশি হাঁচি আসতো। সেই হাঁচি এখন আলহামদুলিল্লাহ একদমই কমে গিয়েছে। সো হাঁচি নেই বললেই চলে। আর নাক ব্যথার যে বিষয়টা ছিল অপারেশনের পরবর্তী সময়ে, সেই জিনিসটা এখন একদমই কমে গিয়েছে। তবে এখনো যদি আমি নাকটা ধরি বা একটু নড়াচড়া করি তখন আসলে বোঝা যায় যে কিছু একটা হয়েছে নাকে। সেটা ধরলে বা আমি যদি একটু নড়াচড়া করি তখন বোঝা যায়। এছাড়া আসলে খুব বেশি বোঝা যায় না। আর আরেকটা জিনিস যেটা, এর আগে ড্রপের উপর অনেক নির্ভর থাকতে হতো। যেহেতু নাক বন্ধ হয়ে থাকতো। সো ওই জিনিসটা এখন আর হচ্ছে না আলহামদুলিল্লাহ। এখন খুব বেশি ড্রপ বা আভা স্প্রে এই ধরনের কোনো স্প্রে বা নাসাল স্প্রে ইউজ করার প্রয়োজন হচ্ছে না। এই হচ্ছে মোটামুটি আমার অপারেশনের এক্সপেরিয়েন্স বা অপারেশনের পর ১ মাস পার হওয়ার পরে এখন বর্তমান যে অবস্থা সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আসি হচ্ছে যে রিকমেন্ডেশন যে আমি আসলে আপনাদেরকে সাজেস্ট করব কিনা এই সার্জারিটা করার জন্য। এইটার অ্যান্সার হচ্ছে যে আমি যদি বলি যে আমার মাথা ব্যথা কমে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেকাংশেই। খুব বেশি হাঁচি আসতো সেটাও কমে গিয়েছে। নাক বন্ধ হয়ে যাওয়া যেটা প্রায় 80% কমে গিয়েছে। সো এই জিনিসগুলা যদি আপনারা চান যে আমি ৩ থেকে ৪ সপ্তাহ একটু কষ্ট করব আর অপারেশনের সময় যে কষ্টটা হয় সেটা যদি আসলে আপনারা নিতে পারেন তাহলে আমি বলব যে আসলে এটা worth it। আপনারা চাইলে সেপ্টোপ্লাস্টি সার্জারি করতে পারেন। এখানে ভয়ের কিছুই নেই। তবে ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। এটা একটা বিষয়। আর কস্টের একটা বিষয় আছে যেহেতু ফাইন্যান্সিয়াল এখানে বিষয় থাকে। প্রায় ৫০ থেকে ৬০-৭০ হাজার টাকার মতো খরচ হয়েছে আমার। সো এইটা যদি আসলে আপনারা এফোর্ড করতে পারেন এবং যদি আপনারা চান যে আমি ৩ থেকে ৪ সপ্তাহ কষ্ট করব, সারা জীবন কষ্ট না করে, তাহলে আমি বলব যে আপনারা সার্জারিটা করতে পারেন। তবে 100% একদম সুস্থ হয়ে যাবেন সেটা আমি বলব না। তবে আপনারা আসলে রিলিফ ফিল করবেন। 80% বা 60-70% আপনারা রিলিফ ফিল করবেন। সো এইটা যদি আপনারা চান, এতটুকু শান্তি যদি আসলে চান, তাহলে যারা এই নাকের হাড় বৃদ্ধি বা নাকের হাড় বাঁকা হয়ে যাওয়া বা নাক বন্ধ হয়ে যাওয়া এই ধরনের সমস্যায় যারা ভুগছেন আমি আসলে তাদেরকে সাজেস্ট করব যে ইয়েস আপনারা সেপ্টোপ্লাস্টি সার্জারি অপারেশনটি করতে পারেন। সো এই ছিল মোটামুটি আমার সার্জারির এক্সপেরিয়েন্স এবং একটা রিভিউ বলতে পারেন। এবং আমি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন। সো যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, আপনারা এই ধরনের সমস্যা ফেস করছেন, তাহলে অবশ্যই আপনারা সবগুলো বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং আপনার পরিচিত কেউ যদি এই ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন, তার সাথেও অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকবে।